হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। দেখেন উদাহরণ 15 বলা আছে নিচের পরিবহন সমস্যার অপটিমাল সমাধান নির্ণয় করো। অপটিমাল মানে হচ্ছে চূড়ান্ত সমাধান। ওকে, আচ্ছা, অপটিমাল মানে হচ্ছে তাহলে কি সমাধান? চূড়ান্ত সমাধান, যেখানে ছকের ঘরে পরিবহন খরচ টাকায় দেওয়া আছে। ছকের ঘরে পরিবহন খরচ টাকায় দেওয়া আছে। এখানে কিন্তু বলে দেওয়া নেই কোন মেথডে করতে হবে। আমরা ভোগেলস পেনাল্টি দিয়ে করব। ভোগেলস আসন্ন মান পদ্ধতিতে পেনাল্টি বেস ছক দিয়ে করব। ওকে, আচ্ছা, এখন এটার জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে এই যে প্রয়োজন আর এই যে প্রাপ্য, এই দুটোই কি আছে? যোগফল সমান হয়েছে না? 100 দেওয়া আছে, মানে এটা একটা কি ভারসাম্য অবস্থায় আছে। এই কারণে আর আমাদের আগের অঙ্কটির মতো আরেকটি ছক নির্ণয় করা লাগবে না, আমরা ডিরেক্ট পেনাল্টি ছক তৈরি করব, ভোগেলস মেথড দেখাবো। তাহলে এখানে বলেছে চূড়ান্ত সমাধান বা অপটিমাল সমাধান। এটা বের করতে বললে আমাদের দুইটা সমাধান বের করা লাগবে। একটা হচ্ছে আদি অনুকূল সমাধান আমরা নির্ণয় করব, তারপরে এটা চূড়ান্ত সমাধান নির্ণয় করব। ওকে, তা আদি অনুকূল সমাধান নির্ণয় করার জন্য আমরা ভোগেলের যে আসন্নমান পদ্ধতি শিখেছি সেই পদ্ধতিতেই করব। ওকে, তাহলে এটিরই আমরা ভোগেলস করব পেনাল্টি দিয়ে, আগে প্রাথমিক সমাধানটা বের করব, তারপরে তার চূড়ান্ত সমাধান। ওকে, তাহলে প্রথম প্রাথমিক সমাধান বের করার জন্য দেখেন আমি টেবিলটি নিয়েছি আগে থেকে, যে অপটিমাল বা চূড়ান্ত সমাধান নির্ণয়ের জন্য ভোগেলের আসন্নমান পদ্ধতিতে পেনাল্টি গণনার মাধ্যমে আদি বুনিয়াদি অনুকূল সমাধান নির্ণয় করি। এখানে মানগুলি টেবিল থেকে আমি লিখেছি, হবু আপনাদের এটা লেখা সিস্টেম দেখিয়েছি। আপনারা যত ক্লাস করবেন সব বেসিক থেকে করে আসবেন, তার মানে 1 2 3 এইভাবে সিরিয়ালে ক্লাস করবেন। ওকে, তাহলে দেখেন এই মানগুলো যা আছে তাই লিখেছি। আর এই প্রাপ্যগুলো লিখতে বলেছিলাম কেমন? এই দাগের কাছাকাছি, তাই লিখেছি। আর প্রয়োজনগুলো এই দাগের কাছাকাছি, এই প্রথম দাগের কাছাকাছি লিখতে বলেছি, এই প্রথম দাগের কাছাকাছি লিখতে বলেছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম কাজ কি? আমাদের পেনাল্টি বের করতে। তাহলে প্রথম P1 বের করি, P1 পেনাল্টি। হ্যাঁ, তাহলে আগে এই কলাম পেনাল্টি বের করি। কলাম পেনাল্টি হচ্ছে এইগুলির ভিতর, এই প্রয়োজন না কিন্তু, এই যে মানগুলি দেওয়া আছে এইগুলির ভিতর সবচেয়ে ছোট দুটির বিয়োগফল। তাহলে 6 4, এটি কত হবে? 2 আমরা, তাই না? তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি 5 6, এটি কত হবে? 1। এখান থেকে কত হবে? আমরা দেখতে পাচ্ছি 2 হবে, তাই না? 4 6 2 হবে। এখান থেকে কত হবে? 5 6, এখানে 1। এখান থেকে কত হবে? এখান থেকে কত হবে বলেন তো? 5 6, এখানেও 5 6 1। ওকে, এটা হচ্ছে কলাম পেনাল্টি। ঠিক একইভাবে আমরা সারি পেনাল্টিটাও বের করব। এই সারি পেনাল্টি, এই সারিতে সবচেয়ে ছোট উপাদান আছে 4 5, তাহলে এদের ক্ষেত্রে 1 পেনাল্টি। পরেও আছে 5 6, এদের ক্ষেত্রে পেনাল্টি 1। ওকে, আচ্ছা, তারপরে এখানে আছে কত? 5 6, এখানেও 1 পেনাল্টি। এখানে পেনাল্টি হবে 4 6, এটি হবে কত? 2। ওকে, তাহলে এই যে আমরা যে P1 মানে 1 নাম্বার যে পেনাল্টি আমরা পাচ্ছি P1, এখানে সবচেয়ে বড় মানটি নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি পেনাল্টি সবচেয়ে বড় আছে 2 2 2, তাহলে যে কোনোটি নিতে পারি। আমরা এখানে এই সারি বরাবর এটাকে বিবেচনা করি, সারি পেনাল্টি এটাকে বিবেচনা করি। তাহলে এখানে এবার কি করতে হবে? যে সবচেয়ে বড় পেনাল্টি এটা নির্বাচন করেছি। এবার এই সারি বরাবর সবচেয়ে ছোট মান যেটি আছে সেখানে আমরা বক্স নিব। ওকে, এবার দেখবো এইটার জন্য প্রয়োজন আছে 30, এখানে প্রাপ্য আছে কত? 10। তাহলে আমরা এই 10 আর 30 কোনটা নেব? এই 10 নিব, তাই না? তাহলে আমরা এখানে নেব 10, আর এই 30 থেকে 10 গেলে থাকে কত? 20। আমরা নিয়েছি কোনটি? এই বরাবর নিয়েছি না? এই বরাবর নিয়েছি, তাহলে এটি ক্রস, তাই না? আচ্ছা, তাহলে এই বরাবর যেহেতু নিয়েছি, আমি বলেছিলাম পেন্সিল দিয়ে আপনারা একটু এরকম ড্যাশ দিবেন। ওকে, এবার আমাদের বের করতে হবে কি? P2 পেনাল্টি। ওকে, P2 পেনাল্টি। তাহলে দেখেন এবার এই ক্ষেত্রে 6 7, এখানে পেনাল্টি হবে 1, এইখানে হবে 5 6 1। এই খালি কলাম চেঞ্জ হবে, এই সারিতে আর চেঞ্জ হবে না, তাই না? কারণ কলামে একটি বাদ গিয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে হবে 2 হবে এটি, তাই না? এটি 2। এখান থেকে হবে 1, এখান থেকে হবে 3। ঠিক আছে,
আচ্ছা, এবার সারি পেনাল্টি এটা তো বাদ যাচ্ছে, আর বাকিগুলো সব অপরিবর্তিত থাকবে কারণ এখানে মান চেঞ্জ হয়নি। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার এখান থেকে এই যে P2 তে সবচেয়ে বড় আছে কত? P2 তে বড় আছে পেনাল্টি এই যে 3, সবচেয়ে বড় পেনাল্টি নির্বাচন করব। তাহলে এইটা যে কলামে থাকবে বা যে সারিতে থাকবে সেই বরাবর যাব। সেই বরাবর সবচেয়ে ছোট আছে কত? এখানে দেখতেই পাচ্ছি 5 ছোট আছে, তাই না? 5, তাহলে এই 5 এর এই ছেলে এখানে প্রাপ্য আছে 20 আর এখানে আছে কত? 5। তাহলে কত নেব আমরা? এই 5 নেব। কোন বরাবর নিলাম? এই কলাম বরাবর নিলাম। তাহলে এই 20 থেকে এই 5 বিয়োগ করে এখানে লিখতে হবে 15। ওকে, আচ্ছা তাহলে কোনটা নিয়েছি? এই কলাম নিয়েছি, তাহলে এই কলাম বরাবর সব এটা বাদ যাবে। ওকে, আচ্ছা এইবার তাহলে বাকি কলাম পেনাল্টি যা ছিল এখানে সব ঠিক থাকবে। এটা হচ্ছে P3, আর এইখানে আমাদের কি আসবে এবার? এইখানে এবার আমাদের P3 তে এইটাতে চেঞ্জ আসবে, তাই না? এইটা 5 4, এটা 1, এখানে 6 7 5 6 1, এখানে ছিল 6 6, এটা 0। ওকে, এই পেনাল্টিটা 0 কারণ এখানে 6 6 আছে, এটা বাদ গিয়েছে। ওকে, আচ্ছা এবার এদের ভিতর সবচেয়ে বড় আছে P3 তে, আমরা দেখতে পাচ্ছি যে এই 2 বড় আছে পেনাল্টি, তাই না? আমরা সবসময় পেনাল্টি বড়টি নেব, ওটা যে সারি বা যে কলামে থাকবে সেই বরাবর করব আমরা। তাহলে এখন এই কলাম বরাবর দেখব, এই পেনাল্টি বড় এটি আছে, তাহলে এই কলামে সবচেয়ে ছোট মান আছে কত? 4, তাহলে নেব এই 4। ওকে, এইবার দেখেন এই 4 এ আছে কত? এখানে প্রয়োজন আছে কত? 4 এর প্রয়োজন কত? 15, আর তার প্রাপ্য কত আছে? 40, তাহলে সে নিতে পারবে কত? 15। তাহলে এখানে সে 15 নেবে, এটা বাদ দিলে এখানে থাকে 25। ওকে, তাহলে নিয়েছি কোন বরাবর? এই বরাবর নিয়েছি না, তাহলে এটি বাদ যাবে। এই বরাবর যেহেতু নিয়েছি তাহলে এইগুলো বাদ দিব। ওকে, আচ্ছা তাহলে এবার হচ্ছে P4 পেনাল্টি। ওকে, P4 পেনাল্টি এটি যা ছিল তাই, এখানে যা ছিল তাই, চেঞ্জ হবে না। এটিও যা ছিল তাই, চেঞ্জ হবে না। এখানে P4, তাহলে এইখানে এবার পেনাল্টি আছে কত? 5 6, তাহলে এটির পেনাল্টি হবে 1, তাই না? এখানে পেনাল্টি হবে 2, আর এইখানে পেনাল্টি হবে 0, তাই না? এটা তো বাদ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এবার দেখেন P4 এ সবচেয়ে বড় আছে কত? এখানে দেখতেই পাচ্ছি 2 আছে, তাহলে এই সারিতে যাব। এই সারিতে সবচেয়ে ছোট আছে কত? 5, তাই না? এই 5 এ ছিল 30, আর এই 5 যে সারি যে কলামে থাকবে সেটিতে প্রাপ্য, আর আমরা এই প্রয়োজন দেখব। এখানেও 30, এখানেও 30, দুটোই 30 আছে, তাই না? তাহলে আমরা 30 তো নিতেই হবে, দুটোই 30 নেব। তাহলে দুটিতেই ক্রস হওয়া কথা না। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের বলেছিলাম যে এখানে যে বন্টন গুলো আমরা পাচ্ছি, এইটা এইটা এইটা, এই যে বন্টন গুলো পাচ্ছি, এই বন্টনের সংখ্যা হবে সারি যোগ কলাম বিয়োগ 1। তাহলে সারি আছে কয়টি? এখানে 4টি। কলাম আছে কয়টি? 5টি, বিয়োগ 1, তাহলে কয়টি হবে? 5 আর 4 9, 9 থেকে 1 গেলে 8টি কলাম হবে। ওকে, এখন এই 8টি বন্টন হবে এরকম। কিন্তু এই জায়গায় আমরা বন্টন করার পর যদি দেখব যে 7টি বন্টন হবে। ওকে, একটি বন্টন কম হবে। কেন একটি বন্টন কম হবে? কারণ এই যে যখন আমার এইটার জন্য এই 30 আর এই 30 দুটোই সমান হয়ে গেছে না, তখন মান এই সমাধানটি অপজাত আসবে। এই অপজাত সমাধানটা পরিহার করার জন্য আমাদের কি করতে হবে? ওই যে বন্টনের জন্য এই অপজাত আসতেছে সেই সারি আর কলামে সবচেয়ে কম আছে যে মানটি, সেখানে একটা ডামি বন্টন নিতে হবে। আপনারা এটা শিখেছেন আগের ক্লাসে। ওকে, তাহলে দেখেন এই সারি, এই সারি, এই সারি আর এই কলাম, এই 5-এর জন্য 30, এই যে এই 30 আর এই 30 শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই সারি আর এই কলামে সবচেয়ে কম আছে এই বন্টন বাদে। তাহলে 6 8 6, তাহলে এইটা 6 আছে, 7 আছে, 8 আছে, 7 আছে।
তাহলে এই 6 আর 6, এই 6 আর এই 6 কত কত আছে বলেন তো? এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে 1 2, বা এটা কত আছে 1 2 3, 2 3, 1 2 বা 2 3, এই সেলটিতে একটা ডামি সেল নিতে হবে। এই 1 নিলে হবে, এটি নিলে হবে। কেন? কারণ এখানে এই 6 নিব কেন? ও বলতে পারেন এটা বাদ দিয়েছে। হ্যাঁ বাদ দিয়েছে, কিন্তু ডামি সেল নেওয়ার জন্য কিন্তু সেটি বাদ যায় নি। ওকে, এই জন্য কি করবেন, ডামি সেলেরটিতে আপনারা, এটা তো বলেছে আমি কি দিয়ে লিখতে, এটা ড্যাশ ড্যাশ দিবেন পেন্সিল দিয়ে, টাস করে একটু মুছে দিবেন এটা। ওকে, তাহলে আমরা এই 1 2 বা 2 3 এখানে একটা ডামি সেল নিব। ওকে, তো আমরা এই 2 3 কে নিই, এই 2 3 কে ডামি সেল বিবেচনা করি, এটিকে আমরা 0 দিলাম। ওকে, 2 নম্বর সারি, এই যে 2 নম্বর সারি আর 1 2 3 নম্বর কলাম, এই 2 3 কে এইটা আপনারা একটু এই নিচেই কি করবেন বলেন তো? নিচে লিখবেন যে যেহেতু এটাতে কত ছিল, এটা হচ্ছে 2 2 বন্টনের ক্ষেত্রে প্রয়োজন ও প্রাপ্য উভয়ই সমান, সুতরাং সমাধানটি অধপতিত বা অপজাত সমাধান হবে। ঠিক আছে, সমাধানটি অপজাত হবে। ইহা পরিহার করার জন্য, ইহা পরিহার করার জন্য, তাহলে এটা কত নম্বর আছে? 2 নম্বর সারি আর 2 নম্বর কলাম। ওকে, এটা পরিহার করার জন্য 2 নং সারি এবং 2 নং কলামে সর্বনিম্ন মান সর্বনিম্ন মানটিকে ডামি সেল হিসেবে বিবেচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, ধরি 2 3 সেলটি ডামি সেল। ঠিক আছে, এই 2 3 সেলটি ডামি সেল আমরা ধরে নিলাম। ওকে, এই কথাটুকু আপনারা নিজেরা লিখবেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে আমরা এবার তাহলে উভয় ক্ষেত্রেই ক্রস হবে। তাহলে এখন এই 30ও নিয়েছি, এই 30ও নিয়েছি। আচ্ছা, এইবার দেখেন তাহলে এই বরাবরও নিয়েছি, তার মানে এই বরাবর সব মান কি হয়ে যাবে? তাহলে বাদ হয়ে যাবে। ঠিক একইভাবে এই বরাবর নিয়েছি, তাহলে এই বরাবরও সকল মান বাদ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমাদের আবার পেনাল্টি করতে হবে। তাহলে দেখেন এইটা 7 6, এটি 1 হবে, এটি তো ক্রস, এখানে 5 6 1, এটি নাই, এটি ছিল না, এখানে 6 6 0, আর যেহেতু এইখানে 5 7, তাহলে এখানে হবে 2, এটা হবে পেনাল্টি 5। ওকে, তাহলে এখন আমরা এদের ভিতর সবচেয়ে বড় দেখতে পাচ্ছি কত? এই যে 2। তাহলে এই নাম্বার সারিতে সবচেয়ে ছোট আছে কত বলেন তো? এই 5। ওকে, 5 এখানে ছিল 20 আর এখানে 25, তাহলে আমরা নেব কত? এই 20 নেব। তাহলে এইখান থেকে বাদ যে কত থাকে? 5 নিচ্ছি কোন বরাবর বলেন তো? এই বরাবর। ওকে, তাহলে এখানে ক্রস দিবেন, একটা P6 আসবে। ওকে, আচ্ছা তাহলে এই বরাবর নিচ্ছি, তাহলে এটি বাদ। ক্লিয়ার? আমরা একবারে বন্টন নিয়ে নেব বাকি দুটিতে, আর পেনাল্টি না করলেও হবে। আর আপনার চাইলে যদি আর একটা P6 দিয়ে করেন পেনাল্টি, তাও হবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন তাহলে এই বরাবর যদি আমরা বন্টন নিতে চাই, এখানে ছিল 1, এটা নাই, এটা নাই, এটা নাই,
এইখানে নাই, এইখানে 0 এটা নাই, এইখানে পেনাল্টি কত ছিল, এই যে শুধু 7 আছে, তাহলে এখানে পেনাল্টি সেই 7ই, তাই না? আচ্ছা, তাহলে এই বরাবর আগে নিই। তাহলে এখানে পেনাল্টি আমরা যদি নিতে চাই, তাহলে এখানে কত আছে বলেন তো? 20 আছে। এই পেনাল্টি আর বের করার দরকার নেই, 6 নম্বর পেনাল্টি আপনাদের আর বের করার দরকার নেই। কেন বের করার দরকার নেই? কারণ যখন দুটি মানই থাকবে, ঠিক আছে, তখন ওই আপনারা কি করবেন, এখানে মান দেখেন শুধুমাত্র এই দুটো আছে, তাই ছাড়া কি আর আছে না? তাহলে এখানে আপনারা বন্টন করে দিবেন লাস্টে। ওকে, আচ্ছা, তাহলে এইবার বন্টন করে দেওয়া মানে ওইখানে আমরা এবার দেখেন এই যে বন্টন করব, এখানে 20 আর এই ক্ষেত্রে কত ছিল 5, তাহলে এখানে হবে কত 5। তাহলে এই 5 এইখান থেকে 20 থেকে নিলে এখানে কত থাকে 15। কোনটা নিছি? এই বরাবর নিয়েছি না? তাহলে এই বরাবর সরি, হ্যাঁ এই 5 নিয়েছি, তাই না? এই যে এই 5 নিয়েছি, এই 5 আর এখানে ছিল 20, তাহলে কোনটা নিয়েছি? এই 5 নিয়েছি এখানে। আর এই 5 বিয়োগ করলে 20 থেকে 5 বিয়োগ করলে 15, তাহলে কোন বরাবর নিয়েছি? এই বরাবর নিয়েছি না? তাহলে এই বরাবর বাদ যাবে, তার মানে বাদ দেওয়ার তো আর জায়গা নেই, আগেই বাদ গিয়েছে। আর আছে কোনটি? এইটি বন্টন করে দিতে হবে, আর কিছুই না। ওকে, আচ্ছা, এবার এখানে দেখেন কত ছিল 15 আর এখানে 15 ছিল। এবার শেষ হয়েছে না? অঙ্ক মিলবে কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে বলেন তো? যে লাস্টে যখন এইটা আর এইটার মান এরকম মিলে যাবে। ওকে, তাহলে এখন এটি হচ্ছে আদি অনুকূল সমাধান, ঠিক আছে? তাহলে লিখবো যে অতএব আদি অনুকূল, আদি বুনিয়াদি লিখি একটু, ওখানে লিখেছিলাম আদি বুনিয়াদি অনুকূল সমাধান। আদি বুনিয়াদি অনুকূল সমাধান, এখানে সেল পেয়েছি 1 নম্বরে x on 1 কত হবে 5। এবার পরে হচ্ছে x on 3, এটি কত হবে 15। পরেরটিতে হবে x on 4, এটি কত হবে 20। আর পাইনি, এবার হচ্ছে 2 নাম্বার, তাহলে x2 on এটি হচ্ছে 30, x2 3 এটি হচ্ছে 0, x এবার হচ্ছে 3 on, তাই না? এটা 3 on, এটি পেয়েছি 15। x এবার কত হবে? এটা 3 5, এটির মান 5। এবার x4 on, তাই না? x4 on এটির মান হচ্ছে 10। আর নেই, দেখেন তো সেল হওয়ার কথা ছিল 8টি হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8, 8টি সেল হয়েছে এখানে। তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার লিখতে পারেন অতএব মোট পরিবহন ব্যয়। মোট পরিবহন ব্যয় সমান কত ছিল? x1 on c1 on প্লাস x1 3 c1 3 প্লাস x1 4 c1 4 প্লাস x2 1 c2 1 প্লাস x2 3 c2 3 প্লাস x3 1 c3 1 প্লাস x3 5 c3 5 প্লাস x4 on c4 on। ওকে, এখন মানগুলি লেখেন। x on এর মান হচ্ছে 5 7, এটা হচ্ছে 15 4, 15 গুণ 4 প্লাস এটি হচ্ছে 20 গুণ 5, পরেরটি হচ্ছে 30 গুণ 5 প্লাস পরেরটি হচ্ছে 0, তাই না? পরেরটি হবে 15 গুণ 6, 15 গুণ 6 প্লাস পরেরটি হবে 5 গুণ 5। ওকে, প্লাস পরেরটি হবে 10 গুণ 4 প্লাস আর আছে না লাস্ট নেই, এটি কত হবে দেখেন? 5 সাথে 35, 4 15 60, 5 20 100, 3 5 15 150, 5 16 80, তাই না? 6 15, এটা 6 15 90, 5 5 25, 4 10 40 সমান হচ্ছে 500 একক। এটি যোগ করলে 500 একক হচ্ছে। ওকে,
ডিয়ার স্টুডেন্ট, এটা গুণ করে যোগ করলে মেবি 500ই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আদি অনুকূল সমাধান। এখন এইটা থেকে আমাদের এবার আরেকটি টেবিল আঁকতে হবে। ওকে, আমি এবার মূল অঙ্কটি মুছে দেব। ওকে, মুছে দিয়ে এইবার আমাদের নির্ণয় করতে হবে অপটিমাল সলিউশন, মানে চূড়ান্ত সমাধান নির্ণয় করতে হবে। ওকে, চূড়ান্ত সমাধান নির্ণয়ের প্রসেসটা অনেক বড়। এবার আমি এই অঙ্কটা মুছে দেব, নিচের থেকে মুছে দিয়ে আবার নতুন করে আর একটা টেবিল আমাদের করা লাগবে, এই জন্য আমরা সবগুলো মুছে দেব। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছেন। এবার আমরা চূড়ান্ত সমাধান নির্ণয় করব। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু আমার শুধুমাত্র এই ছকটি লাগবে, হ্যাঁ এই ছকটি লাগবে, এই কারণে আমি পেনাল্টিও মুছে দিচ্ছি। জায়গা কম তো এই কারণে। ওকে, পেনাল্টিটা মুছে দিয়ে শুধু ছকটি রাখতেছি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার চূড়ান্ত সমাধান নির্ণয়ের জন্য দেখেন আমরা এখানে যে ব্যবহৃত সেলগুলো পেয়েছি 80 80 80, মানে যেগুলো আমরা বন্টন পেয়েছি যে সেলগুলিতে, ওকে, সেইগুলিতে আমরা দেখেন লিখতে হবে যে আইতম উৎস ইউআই। উৎস উৎস হচ্ছে এই যে এখান থেকে ছিল, তাই না? উৎস, আইতম উৎস হচ্ছে ইউআই, আর যে তম গন্তব্য হচ্ছে ভিজে। ওকে, মানে এটা হচ্ছে ব্যবহৃত সেলের জন্য। সূত্রটা কি মনে রাখতে হবে যে এরকম ইউআই প্লাস ভিজে সমান হচ্ছে সিআইজে। এখানে এটা উৎস হবে আর এটি হবে কি গন্তব্য আমাদের। ওকে, এইগুলো হচ্ছে উৎস আর এইগুলো হচ্ছে আমাদের গন্তব্য ছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে ব্যবহৃত সেল এটিতে, তাহলে এখানে এইটা অন, তার মানে ইউ ওয়ান প্লাস, আর কলাম তার মানে সারি হবে ইউ আর জে হবে কলাম। সহজ হিসাব ব্যবহৃত সেলে। ওকে, সহজ হিসাব যে সারি হবে ইউ আর জে হবে কলাম, তাহলে ইউ ওয়ান ভি ওয়ান সমান কত হবে? এখানে এই 7 লিখতে হবে। ওকে, এই যে আমরা ভিত্তি চলক নিব এইগুলোর মান লিখতে হবে। ওকে, এখন দেখেন তাহলে এই সারি আর এই কলামকে লিখবো, এই বক্সের ভিতর যে মানগুলি লিখবো সেটি। এবার এটিতে কত লিখবো বলেন তো? এটা সারি ইউ ওয়ান হবে, আর ভি যে 3 নম্বর সারি ভি থ্রি, তাহলে কত হবে? এটা 4 হবে। এইভাবে লিখতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান সমান হচ্ছে 7। ক্লিয়ার? পরেরটিতে এটা সারি ইউ ওয়ান সারি, তাহলে ইউ ওয়ান প্লাস ভি কত নম্বর? এটা ভি থ্রি। ভি থ্রি এটা সমান কত ছিল? 4। আচ্ছা, পরেরটা ইউ ওয়ান প্লাস ভি কত? এটা কলাম 4 নাম্বার ভি ফোর সমান হচ্ছে কত? 5। ওকে, পরেরটিতে ইউ টু, এবার হবে ইউ টু ভি টু, তাই না? ইউ টু প্লাস ভি টু এটি সমান কত হবে? 5 হবে এখানে। ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে হবে ইউ টু প্লাস ভি থ্রি এটি সমান 6। ভি থ্রি সমান হচ্ছে 6। ওকে, আচ্ছা ইউ টুতে আর নেই সারিতে, পরের সারিতে আছে ইউ থ্রি প্লাস ভি ওয়ান। ইউ থ্রি প্লাস ভি ওয়ান, এই যে কলাম ডাব্লু ওয়ান, তাই তো? তাহলে এটি হবে কত? 6। আচ্ছা, পরেরটিতে আছে কত? এটা ইউ থ্রি প্লাস ইউ থ্রি প্লাস ভি ফাইভ, তাই না? ভি ফাইভ এটি সমান হচ্ছে এখানে কত ছিল? 5। আচ্ছা, আর একটি আছে ইউ ফোর প্লাস, এবার হচ্ছে এটি ইউ ফোর প্লাস ভি ওয়ান, তাই না? ভি ওয়ান সমান হচ্ছে কত হবে? 4 হবে। জাস্ট সারিগুলোকে ইউ মানে আই আর কলামগুলোকে জে বিবেচনা করবো। তাহলে ওই ব্যবহৃত সেলে যে সারি যে কলামে আছে সেটি সমান এই বক্সের মানগুলো নিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার কাজ হচ্ছে আমাদের এখান থেকে ইউ ওয়ান আর ভি ওয়ান এর মান বের করা। ওকে, আচ্ছা এখন এখানে কয়টি সমীকরণ আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, এখানে সমীকরণ আছে 8টি, তাই না? চলক আছে কত?
ইউ এর চারটি এইরকম আছে, U1 U2 U3 U4, আর আছে V1 V2 V3 V4 V5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি চলক আর সমীকরণ আছে 8টি। তাহলে একটি কি চলক থাকবে বলেন তো? মুক্ত চলক। এখানে এই কথাটাই লিখতে হবে। ওকে, আচ্ছা আপনারা জানেন চলকের সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ করলে মুক্ত চলকের সংখ্যা পাওয়া যায়। তাহলে লিখবেন যে এখানে 9টি চলকের 8টি সমীকরণ থাকায় 9 - 8 সমান হচ্ছে একটি মুক্ত চলক। ধরি U1 মুক্ত চলক এবং U1 সমান 0। মুক্ত চলকের মান যা খুশি তাই ধরে নেওয়া যাবে। U1 এর মান কত হবে ধরেছি আমরা? 0। তাহলে ডিয়ার স্টুডেন্ট এখন দেখেন U1 যদি 0 হয়, এই U1 এর মান 0 বসাইলে V1 এর মান কত হবে? 7। এবার এই U1 V1 এর মান বসিয়ে, এই যে V1 এর মান বসিয়ে এখানে 7 বসাইলে U3 এর মান পাওয়া যাবে। তাহলে U3 সমান কত হবে? V1 এর মান এখানে 7 ছিল, এটা এই পাশে যে এটা হবে -7, 6 থেকে -7 গেলে -1 থাকে। ওকে, তাহলে এইভাবে U1 U2 U3 প্রত্যেকটির মান এখানে বসিয়ে বসিয়ে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার V1 এর মান বসাই। এই V1 এর মান এখানে যদি বসাই তাহলে কার মান পাচ্ছি? U3 এর মান পাচ্ছি। ওকে, আচ্ছা আরেকটি দেখে নিই যে U1 এর মান 0 বসাইলে এখান থেকে V3 এর মান পাওয়া যাচ্ছে। V3 এর মান কত হচ্ছে? এটা 0 হইলে এটার মান 4, U1 এর মান 0 হইলে V4 এর মান হচ্ছে 5। ওকে, আচ্ছা এবার দেখেন V1 এর মান বসাইলে এখানে U3 এর মান আমরা পেয়েছি -1। U3 এর মান -1 বসাইলে কার মান পাবো? এই V5 এর মান। এটা -1 ওই পাশে যে +1 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, তাই না? U3 এই পাশে যে -1 +1 হয়ে যাবে, তাহলে 5 এর সাথে +1 যোগ করলে 6। আচ্ছা এবার আছে কত? U1 U3 U2 বের করতে হবে, তাই না? আচ্ছা U2 বের করা যাবে না, আগে হচ্ছে এইখান থেকে U2 বের করে আসি। U2 V3 এর মান পেয়েছি 4, এই 4 এই পাশে গেলে U2 এর মান হবে কত বলেন তো? 2 হবে। ওকে, আচ্ছা U2 এর মান এইখানে যদি বসাই তাহলে V2 এর মান পাচ্ছি। U2 এর মান কত পেয়েছি? 2 এই পাশে গেলে 3 হয়ে যাবে। ওকে, আচ্ছা V1 V2 আচ্ছা V3 V4 V5 U1 U2 U3 U4 এর মান পাইনি, তাই তো? আচ্ছা U4 কোথায় আছে? এই যে লাস্টেতে V1 এর মান কত পেয়েছি আমরা? 7 ওই পাশে গেলে -7 হবে, তাহলে -3। এই ছিল আমাদের UV এর মান। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাদের আরেকটি টার্ম লিখতে হবে। ওকে, আচ্ছা এইখানে যে মানগুলি পেয়েছি এবার আরেকটি জিনিস লিখতে হবে। এটিকে আমি এইখানে লিখি, এইখানে দিয়ে যে এখন এখানে আরেকটি ছক আঁকবো, এই কারণে এই জায়গায় লিখতেছি। ওকে, এইখানে ব্যবহৃত সেল লিখেছিলাম, এবার আমরা অব্যবহৃত সেল লিখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখি যে এখন অব্যবহৃত সেল জন্য সেল পরিমাপক। ডিয়ার স্টুডেন্ট, এইবার একটা সূত্র মুখস্থ রাখতে হবে, ডেল্টা। এই যে ডেল্টা না, এই ডেল্টা আই জে সমান ইউআই ভিজে মাইনাস সি আই জে। এই একই রকম এখানে এই ডেল্টা আই জে সমান হচ্ছে ইউআই প্লাস ভিজে মাইনাস সি আই জে, এইটা বের করতে হবে। তাহলে এই দুটো জিনিসই আমাদের মূল টার্গেট। প্রথম কি করতে হবে বলেন তো? যে এখান থেকে ব্যবহৃত সেলের কাজ, ব্যবহৃত সেল থেকে এই চলকগুলির মান বের করব। এরপরে অব্যবহৃত সেলের জন্য একই রকম দেখেন এখানে ইউআই ভিজে এইটাকে
বাম পাশে এনে যদি বিয়োগ করি তাহলে এই ডান পাশেরটা পাচ্ছি না, এটা হচ্ছে অব্যবহৃত সেলের জন্য, এবং সেটাকে কি লিখেছি, সেল পরিমাপক। ওকে, তাহলে যেগুলো সেল পাইনি আমরা, মানে বন্টন যেগুলো পাইনি সেইগুলো, এটি কত নম্বর তাহলে, ডেল টু, এটা 1 নম্বর, ডেল অন টু, ডেল অন টু, অব্যবহৃত হচ্ছে এটি পেয়েছি, ডেল মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এটি ক্লিয়ার। তাহলে এটি হবে u1 v2 মাইনাস সি অন টু, ব্যাস ক্লিয়ার। আচ্ছা u1 v1 আমরা পেয়েছি এখানে, u1 আর এই v1 পেয়েছি না, u1 এর মান পেয়েছি 0, v2 এর মান পেয়েছি কত, v2 এর মান পেয়েছি হচ্ছে 3, আর মাইনাস সি অন টু কত হবে, এই যে মানটি দেওয়া থাকবে এখানে, সি অন টু হচ্ছে 6, তাহলে এটি কত হচ্ছে -3। জাস্ট এই প্রত্যেকটা অব্যবহৃত সেলের জন্য এখানে বের করতে হবে, আমি আর দুই একটি দেখিয়ে একবারে লিখে দেব। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা অব্যবহৃত সেল আর কোনটা আছে, এই যে, তাহলে ডেল অন কত হবে, এটা 5, তাহলে এটা হবে u1, এখানে i সারি কলাম, তাই না, u1 v5 মাইনাস সি অন 5, ব্যাচ u1 এর মান পেয়েছি 0, v5 এখানে কত পেয়েছি দেখেন তো 6, মাইনাস সি অন 5 এটা কত পেয়েছি 9, এটা হচ্ছে তাহলে কত -3, এটিও -3 হচ্ছে। ওকে, আচ্ছা আরেকটি দেখি, এই যে প্রথমটি, তাহলে ডেল 2 অন, এটি 2 অন, তাহলে কত হবে u2 প্লাস v1 মাইনাস সি 2 অন, তাহলে u2 এর মান কত পেয়েছি এখানে 2, প্লাস v2 এর মান পেয়েছি কত, সরি v1 এর মান পেয়েছি কত 7, মাইনাস C21 এটা কত হচ্ছে, C21 হচ্ছে 8। ওকে, 7 আর 2 9, 9 থেকে 8 গেলে এটা হলো 1। ওকে, আচ্ছা পরেরটিতে অব্যবহৃত সেল আছে কই, এটা, তাহলে ডেল 2, এটা 2 নাম্বার আর হচ্ছে 4, ডেল 2 4, তাহলে u2 প্লাস v4 মাইনাস C24, u2 এর মান কত পেয়েছি, u2 এর মান পেয়েছি এই যে 2, প্লাস v4 পেয়েছি 5 মাইনাস C24, এটা তাই না, 2 4, 2 নম্বর সারি 4 নম্বর, তাহলে এখানে আছে 7, 5 আর 2 7, এটা 0 পেয়েছি, ক্লিয়ার। আচ্ছা পরেরটিতে কত হবে, u2 5, তাই না, এটা 2 নম্বর সারি 5 নম্বর কলম, তাহলে u2 প্লাস v5 মাইনাস C25, এটি হচ্ছে 8 বিয়োগ করতে হবে, তাই না, u2 এর মান হচ্ছে 2, প্লাস v5 এর মান হচ্ছে 6, মাইনাস C25 কত ছিল, এটা 8, 6 2 8, 8 8 বিয়োগ করলে 0। ওকে, তাহলে 2 নাম্বার শেষ, এবার 3 নম্বরে আসতে হবে, ডেল 32, এই যে এটা অব্যবহৃত সেল কিন্তু, এবার তাহলে u3 v2 মাইনাস C32, u2 3 এর মান পেয়েছি হচ্ছে কত এখানে -1, প্লাস v2 এর মান হচ্ছে 3, মাইনাস C32, এটা কত 8, তাহলে 8 আর 1 9, 9 থেকে 3 গেলে থাকে -6। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা 3 2 করেছি, এবার 3 ডেল 3 u3 প্লাস v3 মাইনাস C33, u3 এর মান কত পেয়েছি -1, v3 এর মান কত পেয়েছি +4, মাইনাস 33, এটা কত হবে 33, এটা হবে 9, তাহলে 9 আর 1 10, সেটা হবে -6। ওকে, 10 থেকে 4 গেলে -6। আচ্ছা এবার কত আছে u34, ডেল্টা 34, হ্যাঁ ডেল্টা 34 3 নাম্বার 4 নাম্বার কলম, হ্যাঁ তাহলে u3 v4 মাইনাস C34, তাহলে কত হবে এখানে, এটি হবে দেখেন u3 এর মান কত পেয়েছি, u3 -1 প্লাস v4 এর মান কত পেয়েছি 5, মাইনাস C34
C34 এটা 3 নম্বর সারি 4 নম্বর কলাম 6, তাহলে 6 আর 1 7, 7 থেকে এটা গেলে -2। ওকে, আচ্ছা তাহলে 3 এর কাজ শেষ, এবার 4 এ 1 2 3 4টি বের করতে হবে। হ্যাঁ, তাহলে এটা 4 2 4 2, তাহলে U4 V2 - C হোল 2, এটা কত হবে? U4 এর মান কত পেয়েছি এখানে? U4 এর মান -3 প্লাস V2 এর মান পেয়েছি কত? V2 এর মান হচ্ছে 3 মাইনাস C42, C42 হচ্ছে এটা 7, 7 আর 3 10, 10 থেকে 3 গেলে -7। ওকে, তাহলে U42 গেল, এবার 2 পরে 3, তাহলে U4 V3 মাইনাস C43, U4 এর মান -3 ছিল প্লাস U4 এর মান -3 আর V3 এর মান মাইনাস প্লাস 4 মাইনাস C43, 43 হচ্ছে এটা C43, 4 নাম্বার 3 নাম্বার 7, 7 আর 3 10, 10 থেকে 4 গেলে -6। ওকে, আর আছে কত? দুটি, এইটা আর এইটা। তাহলে এখানে একটু লিখি 4 4 4 4। ওকে, এটা তাহলে U4 V4 C44, এটি কত আসতেছে? নিচে লিখি, এখানে জায়গা কম। U4 এর মান কত পেয়েছি? -3 প্লাস V4 এর মান কত পেয়েছি? 5 মাইনাস C44, এটা কত পেয়েছি? 8, 8 আর 3 11, এটা গেলে -6, আর একটি আছে 4 5, U4 V5 C45, U4 এর মান কত পেয়েছি? -3, V5 এর মান পেয়েছি কত? V5 এর মান 6 মাইনাস C45, 4 নাম্বার 5, এটা হচ্ছে 6, এটি -3। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইভাবেই অব্যবহৃত সেলের জন্য সেল পরিমাপক বের করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখতে হবে যে এই সেল পরিমাপক সবগুলো 0 থেকে ছোট কিনা। এই একটি মান শুধুমাত্র 0 থেকে ছোট হয়নি, কোনটা? এইটা। ওকে, 0 থেকে ছোট হয়নি এইটা। আর সব কিন্তু 0 থেকে ছোট বা 0 সমান, ঠিক আছে? মানে মাইনাস হতে হবে, 0 হইলে কোনো সমস্যা নেই, কিন্তু সকল মান মাইনাস হতে হবে। 0 হইলে কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাস হতে হবে সকল মান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানটি কি হয়েছে? পজিটিভ হয়েছে। তাহলে এটা যে নাম্বার সেলের জন্য পজিটিভ হয়েছে সেইটার ব্যাখ্যা এখানে লিখতে হবে। ওকে, লিখতে হবে যেহেতু ডেল্টা 21 লেস দ্যান 0, সুতরাং এই যে ঘরে আমার এইটা পজিটিভ এসেছে সেই ঘরে একটা আমার কি নিতে হবে? একটা চলক নিব আমরা, থিটা। এখন ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? সুতরাং 21, এটা কত নাম্বার? 2 1, তাই না? 21 ছেলে একটি নতুন ভিত্তি চলক x21 সমান থিটা নেয়। ঠিক আছে, এই নাম্বার সেলে এই 2 1 কই? এই যে এইখানে, এই যে 8 এখানে আছে। হ্যাঁ, এই সেলে একটা ভিত্তি চলক আমরা কত নেব? এখন থিটা নেব। ওকে, এবং আরেকটু লিখবো, এবং একটি লুপের মাধ্যমে অন্যান্য ভিত্তি চলকের সাথে থিটা যোগ বা বিয়োগ করি।
এইটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ কথা। আমার আর এই মানগুলো আর লাগবে না, আমি এটা মুছে দিয়ে এই টেবিলটা আবার এখানে আঁকবো। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই ছকটি আমি এখানে লিখেছি। ওকে, এখানে কোনো পেনাল্টি কিছুই লাগবে না, এই প্রাপ্য বা এই প্রয়োজন এই ছকেও লাগবে না। শুধু আমাদের কি ছিল দেখেন, 2 1 0 থেকে ছোট হয়েছিল, এখানে আমরা অব্যবহৃত সেলের জন্য 2 1 এই সেলে 1 হয়েছিল, 0 থেকে বড় হয়েছিল, তাই না? যেহেতু ডিয়ার স্টুডেন্ট, যেহেতু 2 1 এটা ডেল 2 1 এটা 0 থেকে বড় হয়েছিল, তাই না? এটা 0 থেকে বড় হয়েছিল, এটা সব সময় 0 থেকে ছোট হওয়ার কথা ছিল। আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা হবে 0 থেকে বড়। ওকে, যেহেতু 2 1 এই 2 1 0 থেকে বড় হয়েছিল, ঠিক আছে? যেহেতু এটা 0 থেকে বড় হয়েছিল, সুতরাং এই ছেলে একটি নতুন ভিত্তি চলক আমরা কত নেব? থিটা। ওকে, কত নম্বরে? 2 1 ছেলে, তাহলে 2 নাম্বার আর 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এইটিতে 8। এই 8 এর জায়গায় এখন নতুন একটা ভিত্তি চলক কত নেব? থিটা নেব, এবং একটি লুপের মাধ্যমে অন্য ভিত্তি চলকের সাথে থিটা যোগ বা বিয়োগ করি। এইবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই থিটা একটা লুপ নিয়ে আমরা যোগ বা বিয়োগ করব। ওকে, কিভাবে যোগ বিয়োগ করব? এমন ভাবে যোগ বিয়োগ করব যেন প্রত্যেক সারিতে যোগফল 0 আসে, মানে থিটা বিয়োগ করলে থিটা যেন না থাকে। আচ্ছা দেখেন, এখানে থিটা নিয়েছি, লুপ নিতে হবে এমন ভাবে যে যে কর্নারেই লুপ নেন না কেন ওই কর্নারে একটা করে কি থাকে, এই আপনার সেই বন্টন সেল থাকে, এইটা নিয়েছি। এবার একটা লুপ নিতে হবে, লুপ নিতে হবে এমন জায়গায় যে থামবো। দেখেন, এইটা থেকে এইটাই লুপ, এখানে বন্টন আছে, তাহলে এখান থেকে এখানে যাওয়া যাবে, এখান থেকে উপরে উঠবো, মানে যেখানে শুরু করব ঘুরে ফিরে আবার সেখানে আসতে হবে, এটাই হবে লুপ। কিন্তু এখান থেকে শুরু করে এখানে যেতে পারতেছি, এবার এখান থেকে ওই একই পথে কিন্তু না যে এখানে এখানে যাবো আবার এখান থেকে এখানে চলে আসলাম, তা না, কিন্তু লুপ হতে হবে, চক্র হতে হবে। ওকে, তাহলে এখান থেকে এখানে যাব, এবার এখান থেকে নিচেও যেতে পারতেছি না, উপরেও যেতে পারতেছি না, কারণ কি বলেন তো? এখানে আর এখানে কি নেই? লুপ নেই। এমন ভাবে যেতে হবে যেন লুপ থাকে। তাহলে এখান থেকে এখানে যেতে পারতেছি বরাবর, কারণ এখানে লুপ আছে। এখান থেকে এখানে যেতে পারতেছি, এখানে তো যেতে পারতেছি না কারণ এখানে লুপ নেই। তাহলে এখান থেকে এখানে যেতে পারতেছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে আসতে পারতেছি। ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো লুপ নেই, না ওটা জাম্পিং দিয়ে যাওয়া যাবে। ওকে, তাহলে এখানে থিটা নিয়েছি, এবার এইটাতে থিটা কি করব? বিয়োগ করব। এইটার সাথে এই থিটা যোগ করলে থিটা যেন ক্যান্সেল হয়ে যায় এমন ভাবে নিতে হবে। ওকে, তাহলে দেখেন এইখানে থিটা বিয়োগ করেছি, এই একইভাবে সারি কলাম যোগ করলে যেন সবসময় থিটা না থাকে। তাহলে এই 15 সাথে থিটা অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই যোগ করলে এই থিটা চলে যাবে। এবার এইটা আর এইটা, তাহলে এখানে থিটা অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ এইটা আর এইটা যোগ করলে থিটা চলে যাচ্ছে, এইটা এটা যোগ করলেও থিটা চলে যাচ্ছে। ওই সারি বা কলামে যোগ করলে থিটা ক্যান্সেল হয়ে যাবে, সহজ হিসাব। ওকে, এখানে বইয়ে একটু ভুল আছে, এখানে বইয়ে মাইনাস দেওয়া আছে, মাইনাস না, এটা প্লাস হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছে। ওকে, এবার এই থিটার মান কত ধরবো? থিটার মান এমন ভাবে ধরতে হবে যেন এইখানে এই ভিত্তি চলকের মান ধনাত্মক হয়, ঋণাত্মক যেন না হয়। তাহলে থিটার মান অবশ্যই শূন্যই ধরলে শুধুমাত্র এটা ধনাত্মক হবে। বুঝতে পারছেন? তাহলে এই কথাটুকু এখানে লিখে থিটার মান আমরা শূন্য বসাইয়ে এইটার আরেকটি ছক বের করতে হবে। ক্লিয়ার? তাহলে বাংলাটা কি লিখবো আমরা এখানে? ভিত্তি চলক থিটা অপসারণের জন্য জিরো বসাই যেন ভিত্তি চলক ঋণাত্মক হতে না পারে। ওই শূন্য বসাচ্ছি কেন? শূন্য বসাইলেই এই ভিত্তি চলকের মান এইগুলো বসাইলে ঋণাত্মক হচ্ছে না, শূন্য বসাইলে। কিন্তু শূন্য ছাড়া অন্য যে কোনো মান বসার, দেখেন এটা ঋণাত্মক হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? আচ্ছা, কারণ এখানে শূন্য থেকে ছোট যদি বসে এটা তো ঋণাত্মক হয়ে যাচ্ছে।
ঋণাত্মক তো হতে পারবে না, এই জন্য শূন্য বসাবো। ক্লিয়ার? তাহলে আরেকটি টেবিল আঁকতে হবে, এই টেবিলটা আবার আঁকা লাগবে এবং থিটার মানে এখন কত বসাবো? শূন্য বসাবো। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমি ছকটি এঁকেছি আবার, এবার থিটার মান 0 বসাবো। ওকে, থিটার মান 0 বসালে তাহলে এটি হবে, আগে এইগুলো বসাই, 7 6 4 5 9, তারপর হচ্ছে 8 5 6 7 8, এবার হচ্ছে 6 8 9 6 5 4 7 7 8 6। ওকে, এবার ছেলগুলি দেখি, এখানে থিটার মান 0 বসালে কত হবে? শুধু 5ই হবে। এবার এখানে 4 4, এখানে থিটার মান 0 বসালে এটা হবে 15, এখানে থিটা ছিল না 20, পরেরটিতে এখানে 8 এখানে থিটার মান 0 বসাবো। এখন এই সেলটি এখন বাদ যাবে। ওকে, পরে 5, এখানে হচ্ছে 30, এখানে 0 বসালে 0 - 0 এটা বাদ। হ্যাঁ, 6 নম্বর আর কোনো সেল থাকবে না, ওই 6 নম্বরকে কনভার্ট করেছি এখন এটাতে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে 7 8, এবার এখানে ছিল 6 15, এখানে ছিল 5 5, আর ছিল 4 10। ওকে, এইবার ডিয়ার স্টুডেন্ট, এইটার ক্ষেত্রে এইটাই যে কাজ করেছিলাম এইখান থেকে কাজ, এইটার ক্ষেত্রে আবার সেম কাজ করতে হবে। করে দেখবো যে আমরা এইগুলোর ক্ষেত্রে যে প্রত্যেকটি সেই অব্যবহৃত সেলের জন্য আমাদের 0 থেকে ছোট হয় কিনা, ঋণাত্মক হয় কিনা। এটা যেমন 0 থেকে বড় হয়েছিল, এইটার ক্ষেত্রেও একই কাজে পৌঁছাতে হবে আমাদের। ওকে, তাহলে এবার সেটি করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই টেবিল আর আমার লাগছে না, আমি এখন এটুকু মুছে দিতে পারি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার এই টেবিলের জন্য এই একইভাবে চূড়ান্ত সমাধানের জন্য এই শর্ত থেকে দেখাতে হবে। হ্যাঁ, এটা চূড়ান্ত সমাধানের শর্ত তো আমরা করতেছি অলরেডি, এই কারণে আর লিখবেন না। এইটার পরে আবার কি লিখবেন? যে আবার আইতম উৎস ইউআই এবং, তাহলে লিখবেন কি, আবার পরিবর্তিত বন্টন পদ্ধতি অনুযায়ী আইতম উৎস ইউআই এবং বিজেতম গন্তব্য এত এরূপ বিবেচনা করি যেন সকল ভিত্তি চলক বা ব্যবহৃত সেলের জন্য এটা সমান এটা হয়। তাহলে পাই ব্যবহৃত সেল, প্রথমে ব্যবহৃত পরে অব্যবহৃত। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে লিখবো কত? u1 v1 সমান হচ্ছে 7, ব্যবহৃত সেল u1 v1 সমান হচ্ছে 7। এবার হচ্ছে u1 প্লাস v, u1 v3 সারি কলাম v3 সমান হচ্ছে কত? এটা হবে 4। ঠিক আছে, তারপরে u1 প্লাস v4 সমান কত হবে? এটি 5, ব্যবহৃত সেল কিন্তু। এবার এটা কত হবে? 2, u2 v1 সমান হচ্ছে 8। এবার u2 v2 সমান হচ্ছে এবার কত হবে? 5। ওকে, ব্যবহৃত সেল আর নেই। এবার এখানে হচ্ছে u3 v1 সমান হচ্ছে 6, আর u3v5 এটি সমান হচ্ছে কত হবে? 5। আর একটি আছে u4v1 সমান হচ্ছে কত হবে? এটি 4 হবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখানে কয়টি সমীকরণ আছে দেখেন? 8টি। 1 2 3 4 5 6 7 8, 8টি সমীকরণ। তাহলে একইভাবে লিখবেন, যেখানে চলক আছে কয়টি? u1 1 থেকে 4 আর 1 থেকে 5 আছে ভির ক্ষেত্রে। একইভাবে লিখবেন, এখানে 9টি চলকের 8টি সমীকরণ বিদ্যমান, একটি মুক্ত চলক ধরি u1 মুক্ত চলক এবং u1 সমান 0। একই রকম, তাহলে লিখবেন এতএব u1 সমান 0,
ইউ1 এর মান 0 হলে ভি1 এর মান 7। এবার দেখেন ভি3 এর মান কত হবে, 4 হবে। ইউ1 এর মান 0 যদি বসাই, ভি3 এর মান 4। ওকে, আচ্ছা ভি4 এর মান, ইউ1 এর মান 0 বসাইলে ভি4 এর মান 5, ঠিক আছে। আচ্ছা ভি1 এর মান 7 যদি বসাই, তাহলে ইউ2 এর মান, ভি1 এর মান হচ্ছে কত, ভি1 এর মান হচ্ছে 7, এই 7 এই পাশে গেলে -7, এটা হবে 1, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন ইউ2 এর মান হচ্ছে কত পেয়েছি, ইউ2 এর মান 1, এখানে 1 যদি বসাই তাহলে ভি2 এর মান কত হবে, ভি2 এর মান হবে 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। ওকে, আচ্ছা এবার দেখেন ভি1 এর মান 7 পেয়েছি, তাহলে ইউ3 এর মান পাবো, ভি1 এর মান 7 এই পাশে বসলে এটা হবে -1, 7 এই পাশে গেলে -7 আর 6 গেলে হচ্ছে -1। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের কত, ইউ1 ইউ2 ইউ3 ইউ4 বের করতে হবে, তাই না। ইউ4 সমান ভি1 এর মান পেয়েছি, ভি1 এর মান 7, ওই পাশে গেলে -3 হবে, -7 থেকে 3 গেলে 4 গেলে -3। ওকে, আচ্ছা আরেকটি আছে কত, ভি5 মেবি, ভি5 কই, ভি5 আছে ইউ3 বসাইতে হবে, ইউ3 এর মান -1, এই পাশে গেলে +1 6 হবে। তাহলে দেখেন ইউ1 ইউ2 ইউ3 ইউ4 ভি1 ভি2 ভি3 ভি4 ভি5, ক্লিয়ার। জাস্ট এই ব্যবহৃত সেলের জন্য দেখালাম, এবার অব্যবহৃত সেলের জন্য সেই সেল পরিমাপকের সূত্র দিয়ে দেখাবো ওটা সবগুলো 0 থেকে ছোট হয় কিনা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাদের এই ব্যবহৃত সেলের ক্ষেত্রে পেয়েছি, এবার অব্যবহৃত সেলের ক্ষেত্রে দেখতে হবে। তাহলে এবার লিখতে হবে, এখন অব্যবহৃত সেলের জন্য সেল পরিমাপক, ঠিক আছে, সেল পরিমাপক ডেল্টা আই জে সমান, এইটাই শুধু এই পাশে মাইনাস নিয়ে যাবো, তাই না, ইউআই ভি জে মাইনাস সি আই জে। ওকে, তাহলে অব্যবহৃত আছে কোনটি, এটি, তাহলে কত লিখবো, ডেল্টা, এটা 1 নাম্বার 1 2, এটা হচ্ছে 1 2, তারপরে আছে কত ডেল্টা, এবার আছে 2 3, 2 3 আগে লিখি, তারপরে আছে একবারে লিখবো ডেল্টা 2, আচ্ছা করে আসি 1 2, ডেল্টা 1 2 1 নাম্বার সারি, তাহলে এটা হবে ইউ1 ভি2 মাইনাস সি অন 2, ঠিক আছে। তাহলে ইউ1 এর মান কত পেয়েছি, এখান থেকে ইউ1 এর মান পেয়েছি 0, ইউ2 এর মান পেয়েছি কত 4 মাইনাস এটা পেয়েছি 6, তাহলে এটা হচ্ছে -2। দেখেন এটা 0 থেকে ছোট হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটি, এটির কাজ শেষ, এবার আমরা নেব এটি, তাই না, এটা 2 3 2 3, তাহলে কত হবে ইউ2 প্লাস ভি3 মাইনাস সি2 3, ইউ2 এর মান কত পেয়েছি, ইউ2 এর মান পেয়েছি 1 প্লাস ভি3, ভি3 এর মান এখানে কত পেয়েছি বলেন তো, ভি3 কই, ভি3 এর মান 4 মাইনাস সি2 3, 2 3 এটি হবে কত, সি2 3 হবে 6, 4 এর 1 5, এটা -1। ওকে, তাহলে এটির কাজ শেষ, এবার এটি, তাহলে হচ্ছে 2 4, ডেল্টা 2 4, তাহলে ইউ2 ভি4 মাইনাস সি 2 4। ওকে, ইউ2 এর মান কত পেয়েছি এখান থেকে, ইউ2 এর মান 1 প্লাস, এবার ভি4 এর মান কত পেয়েছি, ভি4 এর মান পেয়েছি 5 মাইনাস, এবার হচ্ছে এটি 7, তাই না, তাহলে এখানেও -1 পাচ্ছি, তাই না। আচ্ছা এবার আমরা করব এটি। ওকে, তাহলে এটা হচ্ছে 3 2, ডেল্টা 3 2, তাহলে ইউ3 ভি2 মাইনাস সি 3 2, ইউ3 এর মান কত পেয়েছি -1, আর ভি2 এর মান পেয়েছি +4 মাইনাস এটি পেয়েছি কত 8, 8 আর 1 9, 9 থেকে 4 গেলে ইউ3 এর মান -1। ওকে,
আর ভি টুর মান পেয়েছি +4, 8 আর 1 9, 9 থেকে 4 গেলে -5। এবার এটি তাহলে ডেল্টা এটা হচ্ছে 3 ডেল্টা 3 U3 V3 -C3 ওকে। আচ্ছা স্টুডেন্ট U3 এর মান পেয়েছি -1, V3 এর মান পেয়েছি হচ্ছে 4 মাইনাস এটা হচ্ছে 9, 9 আর 1 10, 10 থেকে 4 গেলে -6। এবার হচ্ছে এটি তাহলে ডেল্টা 3 4, তাহলে U3 V4 -C3 4, এটি U3 এর মান পেয়েছি -1 প্লাস V4 এর মান পেয়েছি 5। আচ্ছা আর মাইনাস হবে 3 4 3 4 6, তাহলে 6 আর 7, 7 থেকে 5 গেলে -2 হয় ওকে। তাহলে এবার 4 এ আসতে হবে ডেল্টা 4, এটা কত হবে 2, ডেল্টা 4 2, তাহলে U4 V2 -C4 2, U4 এর মান পেয়েছি কত -3 প্লাস V2 এর মান হচ্ছে +4 মাইনাস 4 2, এটা তাই না 7, 7 আর 3 10, এটা হচ্ছে -6 ওকে। ডেল্টা 4 3, তাহলে U4 প্লাস V3 -C4 3, এবার এটির জন্য তাই না, তাহলে 4 3 4 3 4 3 হ্যাঁ। এবার U4 এর মান কত পেয়েছিলাম -3 প্লাস V3 এর মান কত পেয়েছি, V3 এর মান হচ্ছে +4 মাইনাস C4 3, এটি হচ্ছে কত হবে C4 3 7, 7 আর 3 10, এটাও -6 ওকে। আর দুটি আছে এইটা আর এইটা, ডেল্টা 4 4 U4 V4 C4 4, U4 এর মান তো -3, V4 এর মান কত পেয়েছি, V4 এর মান 5 মাইনাস C4 4 হচ্ছে 8, 8 আর 3 11, তাহলে 6 হচ্ছে ওকে। এবার 4 5, তাহলে U4 V5 C4 5, এটা U4 এর মান -3 প্লাস V5 এর মান 6 মাইনাস এটা হচ্ছে 6, এটা -3। ডিয়ার স্টুডেন্ট এখন দেখেন এই যে অব্যবহৃত সকল সেলেই আমরা কি পেয়েছি বলেন তো, 0 থেকে ছোট পেয়েছি না। তাহলে এই যে টেবিলটা আমরা লাস্ট টেবিলে যেটা পেয়েছি বন্টনগুলি, এই বন্টনটি এটা হচ্ছে চূড়ান্ত সমাধানের জন্য সিদ্ধ করবে ওকে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এখানে লিখবেন, এবার আমি এই বাম পাশে মুছে দিই, কি লিখবেন, যেহেতু সকল ডেল্টা আই জে 0 থেকে ছোট, সুতরাং চূড়ান্ত সমাধান পাই। ঠিক আছে, চূড়ান্ত সমাধান এখন এই বন্টনগুলির জন্যই চূড়ান্ত সমাধান হবে। x11 কত হবে 5, x13 হবে 15, হ্যাঁ x14 হবে 20 ওকে। এবার 2 নম্বরে x21 হবে 0, x22 হবে 30, 2 নম্বরে আনে। এবার x31 হবে 15, x31 হবে 15, x35 হবে 5 ওকে। আর x41 হবে 10 ঠিক আছে। অতএব এইটা হচ্ছে আমাদের এই সেল ঠিক আছে ওকে। চূড়ান্ত সমাধানের জন্য এই সেলটাই এখন ঠিক আছে, যেহেতু সবগুলোই দেখেন 0 থেকে ছোট হয়েছে। ক্লিয়ার? অতএব সর্বনিম্ন পরিবহন খরচ, এবার এটার ক্ষেত্রে সর্বনিম্ন পরিবহন খরচ এখানে কত লিখবেন, x11 C11 প্লাস x13 C13 প্লাস x14 C14 প্লাস x21
C21 এটা না লিখলেও হতো যেহেতু এটা শূন্য হয়েছে, ঠিক আছে। X22 C22 প্লাস X31 C31 প্লাস X35 C35 প্লাস X41 C41 এই মানগুলি এখন বসাতে হবে। 5 ইন্টু 7 প্লাস এটা হচ্ছে 15 ইন্টু 4 প্লাস 20 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 8 প্লাস 30 ইন্টু 5 প্লাস 15 ইন্টু 6 প্লাস 10 ইন্টু 4 সমান এখানেও 500 একক, ঠিক আছে। এটাও 500 একক হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আগেরটির মতোই হয়েছে। এটা হচ্ছে চূড়ান্ত সমাধান নির্ণয়। ডিয়ার স্টুডেন্ট, এখন প্রশ্ন হলো যে প্রথম ছক, এই যে এইটা যে এখানে যে আমরা করলাম, এটা প্রথমটাতেই যদি 0 থেকে ওই যে থিটার মান বসানোর পরে, থিটার মান 0 বসানোর পরে ওইটার ক্ষেত্রেই যদি এই সবগুলো 0 থেকে ছোট হয়ে যেত, তাহলে ওই টেবিল থেকেই আমরা এই সেলগুলি থেকেই সমাধান নির্ণয় করে দেওয়া লাগতো। আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল ভোজেলের সবচেয়ে জটিল টাইপের অঙ্ক এবং সবচেয়ে বড় অঙ্কটি। ওকে, আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই এত বড় অঙ্ক করাইতে গেলে আসলে ধৈর্য থাকে না, তারপরে অনেক ধৈর্য ধরে কষ্ট করে অঙ্কটি করালাম। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।